শুরু করি আজকে রিপোর্ট রাইটিং নাম্বার 12। আর আজকের টপিক হচ্ছে ইন্ডিয়া চাইনা ক্লাশ। শুধু রিপোর্ট রাইটিং হিসাবে আমাদের এটা কনসিডার করা উচিত নয়, কারণ এটা টোটাল ভারতবাসীর ইমোশনের সাথে কিন্তু জড়িত। আর এই রিপোর্ট করার আগে আমি কিছু ব্যাকগ্রাউন্ড ব্যাপার বলবো যে চায়না কী কী পলিসি নিচ্ছে, কী কী স্ট্র্যাটেজি নিচ্ছে ইন্ডিয়ার উপরে অ্যাটাক করার জন্য, ইন্ডিয়ার অংশ দখল করার জন্য। তো ইন্ডিয়া চায়নার যে ক্লাশ রয়েছে সেটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে চায়নার ইন্টারন্যাশনাল মার্কেটে চায়নার পজিশনটা কেমন, তার শত্রু দেশ কারা, তার মিত্র দেশ কারা, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক সেরকমভাবে বুঝতে হবে ইন্ডিয়ার সাথে কার রিলেশন ভালো, কার রিলেশন ভালো না। কেন ইন্টারন্যাশনালের কথা বলছি? এই কারণেই বলছি, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যদি আমরা বুঝতে পারি তবে সেটা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ভাবে, যদি যুদ্ধ হয় কখনো, তবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভাবে সাপোর্ট আসবে অথবা বিরোধিতাই থাকবে। তো চলে আসি আমরা সবার প্রথমে চায়নার ব্যাপারে। তো এটা দেখাই আগে আমি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা হচ্ছে চায়না। আর বৃহৎ যে দুটো শক্তি সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট আর একটা রয়েছে রাশিয়া। এবার চলে আসি চায়না কার কার সাথে মিত্রতা করছে, চায়না কী কী স্ট্র্যাটেজি নিচ্ছে সেই বিষয়ে। এটা রয়েছে চায়না। সবার প্রথমে আমাদের ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তার সাথে চায়নার কেমন সম্পর্ক সেটা দেখি। এটা রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সাথে চায়নার সম্পর্ক কতটা মধুর এটা প্রত্যেকে জানো। ইরানের সাথে চায়নার সম্পর্ক ইদানিংয়ে বেশ ভালো হয়ে গেছে। যদি বলা হয় নেপালের সাথে চায়নার সম্পর্ক ইদানিংয়ে বেশ ভালো। এখন নেপালের সাথে ইন্ডিয়ার বর্ডার ডিসপিউট হচ্ছে আর চায়না সেখানে নেপালকে মদদ দিচ্ছে। তো যাই হোক, এবার বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক কেমন। বাংলাদেশ মানে ভারতের লাগোয়া যে দেশগুলো রয়েছে তার আমি কথা বলছি। তো বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন? বাংলাদেশের সম্পর্ক এতদিন খুব একটা ভালো ছিল না, কিন্তু রিসেন্ট চায়না একটা স্ট্র্যাটেজি নিয়েছে যাতে ভারতকে চারিদিক থেকে ঘিরতে পারে, তার একটা স্ট্র্যাটেজি নিয়েছে। বাংলাদেশকে বলেছে তুমি যদি আমার এখানে এসে বিজনেস করো তোমাকে আমি 97% ছাড় দেবো। 97%, ভেবে দেখো, 97% ছাড় দেবে। তো এবার বাংলাদেশ যদি এখানে যায়, বাংলাদেশ যদি এখানে গিয়ে বিজনেস করে, তো বুঝতেই পারছো তারপরে চায়না আর বাংলাদেশের মধ্যে কিন্তু সম্পর্ক আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, আর যেটা কিন্তু ভারতের জন্য খুব একটা ভালো খবর হবে না। তো এটা হচ্ছে চায়নার পলিসি। চলে আসি পরে বার্মা মানে মায়ানমারের সাথে সম্পর্ক কেমন। মায়ানমারের সাথে সম্পর্ক কিন্তু যে খুব ভালো এমন বলা যায় না, কিন্তু মায়ানমার চায়নার ঋণগ্রস্ত হয়ে পড়েছে। চায়না তাকে এত ঋণ দিয়েছে যে তার সেই ঋণ মেটানো কিন্তু বার্মার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আরও জিনিস তোমরা এই ব্যাপার সম্পর্কে হয়তো জানো, বার্মাতে অনেক বিদ্রোহ গোষ্ঠী রয়েছে, আর সেই সমস্ত বিদ্রোহ গোষ্ঠীকে আর্থিকভাবে অর্থশস্ত্র দিয়ে কিন্তু সাহায্য করছে এই চায়না। বুঝতে পেরেছি। যদি চায়না কখনো বার্মার সাথে যদি মিত্রতা সেরকমভাবে মানে করে নেয়, তবে তোমাকে একটু দেখানোর চেষ্টা করি পয়েন্ট করে। তো এই বার্মার এই অংশগুলোকে কিন্তু চায়না দখল করার চেষ্টা করবে, আর এই অংশগুলোকে যদি দখল করার চেষ্টা করে তবে কিন্তু চায়না টোটালি কলকাতার উপরে নজর রাখতে পারবে, টোটালি অন্ধ্রপ্রদেশের উপরে, টোটালি চেন্নাইয়ের উপরে কিন্তু নজর রাখতে পারবে। আর চায়না যদি নজর এইখানে যদি চলে আসে, তো ভেবে দেখো আমরা কখন মিসাইল কেমনভাবে টেস্ট করছি, কি ব্যাপার করছি, মিসাইলের অরিজিনাল পজিশন কি, সমস্ত কিন্তু চায়না ট্র্যাক করে নেবে। আর এটা কিন্তু ভারতের জন্য খুব একটা ভালো পয়েন্ট কখনোই নয়। চলে আসি এর পরের দিকে, হচ্ছে এই যে শ্রীলঙ্কার দিকে। বললাম না চায়না কি করে, চায়না কোনো দেশকে এত বেশি পরিমাণের অর্থ ঋণ দেয়, এত বেশি পরিমাণে অর্থ ঋণ দেয় যাতে সেই দেশ পরবর্তী সময় ঋণ আর মেটাতেই না পারে। ঠিক সেরকমই পরিস্থিতি বারবার যেমন সেরকম হচ্ছে শ্রীলঙ্কার হয়েছে। শ্রীলঙ্কাকে এত অর্থ ধার দিয়েছে যে শ্রীলঙ্কার ক্ষমতা নেই আর তাকে রিটার্ন করা। তাই শ্রীলঙ্কার দুই একটা বন্দর কিন্তু চায়না কি করে নিয়েছে, দখল করে নিয়েছে টেম্পোরারিলি ভাবে। তো চায়নার সাথে এই সম্পর্কগুলো দেখতে পেলাম ভারতের প্রতিবেশী। যদি দেখা হয় তো দেখো চারিদিক থেকে ভারতকে ঘিরে ধরার কত বড় প্ল্যানিং এটা। আরও এবার চায়নার সাথে বাইরের দেশের একটু সম্পর্ক দেখি। সবার প্রথমে চলে আসি রাশিয়ার সাথে কেমন সম্পর্ক? রাশিয়ার সাথে বেশ ভালো সম্পর্ক। তাহলে কি রাশিয়া চায়নাকে কি সাপোর্ট করবে যদি যুদ্ধ হয়? না, রাশিয়া বলে দিয়েছে যে আমি যুদ্ধ হলে কাউকে সাপোর্ট করবো না, চায়নাকে না ইন্ডিয়াকে, কারণ ইন্ডিয়ার সাথেও রাশিয়ার সম্পর্ক বেশ ভালো। এবার চলে আসি যে চায়নার সাথে কার সম্পর্ক খারাপ আর ইন্ডিয়ার সাথে কার সম্পর্ক ভালো। তো শুরুতেই আমরা চলে আসবো যে ইউনাইটেড স্টেট, ইন্ডিয়ার সাথে কিন্তু ইউনাইটেড স্টেটের সম্পর্ক
সম্পর্ক ভালো, আর সেরকমইভাবে ইউনাইটেড স্টেটের সাথে চায়নার সম্পর্ক কিন্তু খারাপ। আমরা দেখতে পেয়েছিলাম যে রিসেন্ট যে করোনা ভাইরাসের যে ব্যাপারটা, সেখানে চায়না কেমনভাবে, সেখানে ইউনাইটেড স্টেটস কেমনভাবে চায়নাকে বারবার কিন্তু আক্রমণ করেছিল। এছাড়া ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার কিন্তু রিসেন্ট একটা কি হলো, সন্ধি হলো, এটা আমরা জানি। তাহলে ইন্ডিয়া অস্ট্রেলিয়া কিন্তু মিলিতভাবে অনেক কাজ করতে পারে, ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি ভাবে কিন্তু কাজ করতে পারে। এছাড়া অস্ট্রেলিয়া কিন্তু চায়নাকেও অনেক মন্তব্য কিন্তু করেছে ইদানিং, মানে খারাপ কিছু মন্তব্য করেছে। এছাড়া চায়নার সাথে এই যে জাপানের, এটার সম্পর্ক সবাই তোমরা জানো যে জাপানের সাথে চায়নার সম্পর্ক বরাবরই খারাপ। আচ্ছা, আরেকটা সম্পর্ক বলা হয়নি, যেটা হচ্ছে নর্থ কোরিয়া। এই যে নর্থ কোরিয়া যেটা রয়েছে, এর সাথে কিন্তু চায়নার সম্পর্ক খুব ভালো, নর্থ কোরিয়ার সাথে চায়নার সম্পর্ক ভালো, জাপানের সাথে সম্পর্ক খারাপ। এরপরে চলে আসি তাইওয়ান। এই যে রয়েছে তাইওয়ান, এটার সাথে কিন্তু চায়নার একটা বিভৎস বড় হিস্ট্রি রয়েছে, যদি কখনো সম্ভব হয় তো সেটা সম্পর্কে আমি আলোচনা করব। তো চায়নার সাথে এর সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না, তো এটার একটা বড় হিস্ট্রি রয়েছে। এরপরে চলে আসি আমরা হংকং। হংকং যদিও চায়নারই পার্ট, কিন্তু চায়নার সাথে এর সংঘর্ষ, হংকংয়ের লোকের সাথে চায়নার সম্পর্ক কিন্তু প্রায় লেগেই থাকে। তোমরা দেখবে যে আমব্রেলা মুভমেন্ট, এই সমস্ত জিনিসগুলো এর সাথে, এখানেও একটা বড় হিস্ট্রি রয়েছে। আর হংকং জানো যে কত ডেভেলপ একটা এলাকা আর কি। এরপরে যেটা রয়েছে, তোমরা এই যে অঞ্চল যেটা রয়েছে, এই অঞ্চলের নাম তোমরা জানো যে সাউথ চায়না সি। এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ ব্লু আকারে, এটা হচ্ছে সাউথ চায়না সি। এবার চায়না কি বলছে, চায়না বলছে পুরো সাউথ চায়না সি আমার। চায়না বলছে পুরো সাউথ চায়না সি আমার, কারণ এই যে এই সাউথ চায়না সি এখান দিয়ে বয়ে গেছে। ভেবে দেখো, সাউথ চায়না সি এখান দিয়ে বয়ে গেছে, তাতে কি যায় আছে? তার আশপাশ দিয়ে তো অনেক দেশ আছে, যেমন ভিয়েতনাম আছে, যেমন দেখো এখানে রয়েছে ফিলিপিন্সও রয়েছে, এখানে মালয়েশিয়া রয়েছে, এগুলো সবাই রয়েছে। তাহলে তো এই অংশটা তো সবার হওয়া উচিত। তাহলে চায়না কেন বলছে যে পুরো সাউথ চায়না সি আমার? কেন বলছে? কারণ আছে এর পেছনে। কারণ চায়না জানে যে এই সাউথ চায়না সির মধ্যে প্রচুর রসদ রয়েছে, এখানে প্রচুর পরিমাণে তেল সঞ্চিত রয়েছে। এইখানে এত তেল সঞ্চিত রয়েছে যে বলা হয় চায়না আগামী 50 বছর আর কোনো দেশের উপরে নির্ভরশীল হতে হবে না, সে এখান থেকে তেল তুলবে আর নিজের দেশে ইউজ করবে। এখানে এত পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে, আগামী 50 বছর চায়নাকে অন্য কোনো দেশের দিকে তাকাতে হবে না। মানে চায়না নিজের উপরে নিজে নির্ভরশীল হয়ে যাবে, মানে কারোর উপরে আর নির্ভরশীল থাকবে না, নিজের উপরে নিজে, আর নিজের উপরে নিচে স্বাধীনভাবে সে কাজ করবে। এই জন্য সে বলছে যে পুরো সাউথ চায়না সি নাকি তার। কিন্তু ইন্টারন্যাশনাল রুলস কি বলছে? ইন্টারন্যাশনাল রুলস কিন্তু এই জিনিস বলে না। ইন্টারন্যাশনাল রুলস এটা বলে যে এটা তোমার দেশ, আর এই যে এখানে দিয়ে সমুদ্র রয়েছে, দেশের থেকে প্রায় কিছু কিলোমিটার, কত কিলোমিটার এখন আমি ঠিক মনে পড়ছে না, প্রায় 200 কিলোমিটার বা এরকম কিছু, এই অঞ্চলটা হবে তোমার, এই ভিতরের অঞ্চলটা তোমার হতে পারে, যেখানে তুমি ফিশিং করতে পারো, তুমি তেল তুলতে পারো, বিভিন্ন কিছু তুমি কাজ করতে পারো। কিন্তু তাই বলে এই যে কিলোমিটার, মানে তুমি যে বলে দিচ্ছ টোটাল এরিয়া তোমার, এটা কোনোদিনও হতে পারে না। কিন্তু চায়না কি বলছে? চায়না বলছে আমি কি থোড়ি মানি নাকি ইন্টারন্যাশনাল রুলস, আমি তো ইন্টারন্যাশনাল রুলস মানিই না, আমি আমার মতো কাজ করবো, আমি যাই দেখবো তাকে আমি নিজের বলে ফেলবো। চায়না শুধু এটা নয়, চায়না আরও কি বলছে, এখানে যে ছোট ছোট দ্বীপগুলো রয়েছে, এখানে যে ছোট ছোট দ্বীপগুলো রয়েছে, বলছে সেটাও নাকি ওর, বলছে সেটাও নাকি ওর। ভেবে দেখো যে প্রবলেমটা কি। আর এই যে দ্বীপগুলো রয়েছে, সেইখানকার কিছু অংশ কি বলছে, ফিলিপিন্স বলছে এই অংশ আমার, এইখানকার মালয়েশিয়া বলছে আমার, ভিয়েতনাম বলছে এটা আমার। তো এই নিয়ে এদের এই সমস্ত ছোট ছোট দেশগুলোর সাথে কিন্তু চায়নার সম্পর্ক একদমই ভালো না। এবার দেখো এই ছোট ছোট দেশগুলো চায়না সম্পর্কে কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। এদের যখনই কোনো রকম জাহাজ আসে তেল খনন করতে বা কিছু করতে, রিসেন্ট তোমরা একটা ঘটনা দেখেছো হয়তো, যে চায়না কি করেছে, যে এদের মানে জাহাজ যেটা তেল ভরে নিয়ে যাচ্ছিলো তাকেই ডুবিয়ে দিয়েছে চায়না। কি এবার এই ছোট ছোট দেশগুলো কি করবে? চায়নার বিরুদ্ধে কিছু করার ক্ষমতা নেই। তো চায়নার হচ্ছে এই পলিসিগুলো কিন্তু খুব ভয়ানকভাবে চলছে আর কি, যেটাকেই দেখে সেটাকেই বলে যে আমার। ঠিক সেরকমভাবে ইন্ডিয়ার, তো তোমরা মোটামুটি ইন্টারন্যাশনাল ফ্যাক্টটা বুঝতে পারলে চায়নাকে কে কে সাপোর্ট করতে পারে আর কে কে সাপোর্ট করতে পারে না। অবশ্যই ইন্ডিয়ারও কিছু স্ট্র্যাটেজি রয়েছে। ইন্ডিয়া যদি চাইতো, ইরানের যে পজিশনটা রয়েছে সেটা কিন্তু আজ ইন্ডিয়ার হাতে হতে পারতো। কিছু ভুল স্ট্র্যাটেজির জন্য যে পোর্টটা হওয়ার কথা ছিল, সেই পোর্টের মানে 2016 সালে যে পোর্টটা হওয়ার কথা ছিল, সেখানে কিছু ভুল ডিসিশনের জন্য সেই পোর্ট আজ হারিয়ে ফেলেছি আমরা। আর চায়না সেই পোর্টটাকে কিন্তু দখল করা। আর শুধু এটা নয়, সিল্ক রুট যেটা রয়েছে, সিল্ক রুট পলিসির মাধ্যমে পুরো বিশ্বকে সে নিজের কন্ট্রোলে করার চেষ্টা করছে, মানে একটা মহাশক্তিতে পরিণত হওয়ার কিন্তু চেষ্টা করছে। ঠিক সেরকমভাবে চলে আসি ইন্ডিয়ার সাথে ডিসপিউটটা কোথায়। এটা দেখতে পাচ্ছি আমাদের ম্যাপ, যেটা আমরা ছোটোবেলা থেকে আগে ইন্ডিয়ার মাথা যাকে বলি, যাকে আমরা আমাদের মাথা বলি, আমরা কোথায় ছোটোবেলায় কোন ম্যাপটা আঁকতাম তোমরা ভেবে বলো। এই যে অংশ যেটা রয়েছে, এই অংশকেই তো আমরা ভেবে আঁকতাম।
এই অংশটাকেই তো আমরা আঁকতাম, ছোটবেলা থেকে তো আমরা এটাই শিখেছি, আমাদের ভারতভূমি হচ্ছে এটা। কিন্তু না, অরিজিনালিতে যদি দেখতে চাও তো না। তো পাক, এই যে সবুজ যেটা অংশ রয়েছে, এই যে অংশ রয়েছে যাকে আমরা এলওসি বলি, এই অংশটা কিন্তু পাকিস্তান দখল করে রেখেছে। আর এই যে রেড কালারের যেটা দেখতে পাচ্ছ, এটা চীন দখল করে রেখেছে, যাকে বলা হয় আকসাই চীন। এই অংশটাকে বলা হয় আকসাই চীন। এটা কখন দখল করলো? 1962 সালে যে যুদ্ধ হলো, যখন তারা ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছিল, যেই সময় আমরা পরাজিত হয়েছিলাম চাইনার সাথে, সেই সময় তারা এই অংশটা দখল করে নিয়েছিল। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে দাগ যেটা রয়েছে, একেই বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অরিজিনালিতে কিন্তু ইন্ডিয়ার সীমানা আর এই পর্যন্ত নেই, এইটাই হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর এই যে লাল অংশ যেটা রয়েছে, এটা কিন্তু চাইনা দখল করে নিয়েছে। যদি ভাবা হয় 1962 সালের কথা, 1962 সালের কথাও বলে রাখি, 1962 সালেও কিন্তু আমরা হারতাম না। কিছু ভুল স্ট্র্যাটেজির জন্য, জওহরলাল নেহরুর কিছু ভুল স্ট্র্যাটেজির জন্য কিন্তু আমরা হেরেছি। আর আমাদের মাতৃভূমির এই অংশ আজ চাইনার হাতে, চাইনার দখলে, মাতৃভূমির এই অংশ। তো কিছু খুবই ভুল স্ট্র্যাটেজি, যেমন এয়ারবেসের, যেমন এয়ারফোর্সের, পুরো এয়ারফোর্সের দিক থেকে টোটালি ভুল স্ট্র্যাটেজি নিয়েছিল জওহরলাল নেহরু। তিনি তো ভয়ানক কিছু কাজ করে গেছেন। যাই হোক, সেটা নিয়ে আমি আজ বলছি না। তো আজ সেই কারণে আমাদের এটা এইখানে, সেই সময় মনে রেখো চাইনা কিন্তু আজকের মতো স্ট্রং ছিল না। ইন্ডিয়া যদি চাইতো সেই সময় হারাতে, তো সেই সময়ও হারাতে পারতো। কারণ সেই সময় এটা বলা হয় যে আমাদের যে এয়ার শক্তি ছিল, এয়ার ফোর্সের শক্তি, সেটা নাকি চাইনিজ শক্তির থেকে অনেক বেশি ছিল, সেই সময়ের কথা বলা হচ্ছে। তো যাই হোক, এবার এই যে লাইন তোমরা দেখতে পাচ্ছ যেটা চাইনা দখল করে নিয়েছে, এখন চাইনা বলছে এই লাইন নয়, এই লাইনের ভিতরে আমার অংশ রয়েছে। শুধু এই লাইন নয়, এই লাইনের ভিতরে আমার অংশ রয়েছে। ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। তো এই যে সবুজ, এই যে যেটা রেড কালারের তোমরা দেখতে পাচ্ছ, রেড কালারের অংশকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি। দেখতে পাচ্ছি এটা রেড কালারের অংশ, এটা এই যে আকসাই চীন যেটা রয়েছে। এবার দেখো আর একটু ডেপথভাবে বোঝানোর চেষ্টা করি, ভালো করে বুঝবে। ফ্যাক্ট আমাদের বোঝা দরকার। ইন্ডিয়া চাইনার যে রিসেন্ট যে ক্ল্যাশটা হলো, সেটা কেন হলো, তার ব্যাকগ্রাউন্ডে অরিজিনাল কারণটা কী ছিল। সবুজ কালারের দেখো একটা রেখা গেছে, সবুজ কালার একটা রেখা গেছে। আর এই যে রেখাটা গেছে, এটাকে বলা হচ্ছে ডারবাগ শায়ক দৌলতবাগ ওল্ডি রোড। এই যে দেখো, এই যে দাগটা রয়েছে, এই যে এটা অন্য কোনো কিছু না, এটা একটা রোড কনস্ট্রাকশন করা হচ্ছে। আর এই রোডের নাম হচ্ছে ডারবাগ শায়ক দৌলতবাগ ওল্ডি রোড। আচ্ছা, কেন নামটা হলো? দেখো, দারবুক থেকে শুরু হয়েছে, দিয়ে হচ্ছে শায়কে গেছে, আর দৌলত বেগ ওল্ডি পর্যন্ত সেটা পৌঁছেছে। এবার দৌলতবাগ ওল্ডি এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট সেটা পরে বলছি। এবার দেখো, এই যে রোড যেটা কনস্ট্রাকশন করা হচ্ছিল, এই রোড কনস্ট্রাকশনের দরুনই না চায়নার মাথা খারাপ হচ্ছিল। ওরা ভাবছিল যে ওরা কেন রোড রেডি করছে, ওরা যদি রোডটা রেডি করে দেয় দৌলতবাগ পর্যন্ত, তবে কিন্তু দৌলতবেগ পর্যন্ত, তবে কিন্তু এটা চায়নার জন্য খুব একটা ভালো না, এটা চায়নার জন্য থ্রেট হতে পারে। তো চায়না এটার থেকে আগে থেকে অবজেকশন জানানো শুরু করছিল, অনেক দিন আগে থেকে এটা অবজেকশন জানানো শুরু করছিল। কিন্তু ভারতীয়রা কী করলো, এই রাস্তা কিন্তু টোটালি কমপ্লিট করেছে। আর এই যে দৌলতবেগ যে ওল্ডি, এবার এইটাকে বোঝানোর চেষ্টা করি যে এটা কেন ইম্পর্টেন্ট, এটাকে একটু বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের এয়ারবেস, যেটা বলা হয় ওয়ান অফ দ্য হাইয়েস্ট মানে উচ্চতম এয়ারবেস ওয়ার্ল্ডের মধ্যে। আর এত উচ্চতম যেহেতু, এটা বুঝতেই পারছো যে এত উচ্চতম যদি হয়, সেটা যুদ্ধের পক্ষে কিন্তু খুবই সাহায্যকারী। কেন যুদ্ধের পক্ষে সাহায্যকারী? দেখো, এত কিছু বলতে গেলে ভিডিও কিন্তু খুব লেন্দি হয়ে যাবে। তো এটা মনে রাখো, যদি উচ্চতম হয়, যে পজিশনে উচ্চতম হবে, সেখান থেকে কিন্তু বিপরীত মানে বিপক্ষ টিমকে কিন্তু আঘাত করা খুব ইজি। আর বিপক্ষ টিম সেখানে আসা এয়ারফোর্সের মাধ্যমে, সেটা কিন্তু খুব কঠিন। তো যাই হোক, এটা হচ্ছে এই ঘটনা। এটাকে আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে রাস্তাটা যেটা কথা বলছিলাম, এটা হচ্ছে লে। আর এই লের থেকে এই রাস্তাটা এই যে গেছে, দেখো হচ্ছে ডারবাক, এই যে শায়ক, আর এই যে রাস্তা ডিএসডিবিও, ওকেই শর্ট ফর্মে বলা হয় ডিএসডিবিও এই রোডটার নাম। আর এটা গেছে দৌলতবেগ ওল্ডি পর্যন্ত। বুঝতে পেরেছি। এই রোডটা যদি যায় না, এই রোডটা যদি দৌলতবাগ ওল্ডি পর্যন্ত চলে যায়, তখন চাইনারা এটা বুঝতে পারছে যে এখান থেকে যেতে ওই পর্যন্ত তাদের আর সময় লাগবে না, এই লে থেকে ওখানে পৌঁছাতে তাদের আর সময় লাগবে না, খুব কম সময় তারা পৌঁছে যাবে। এর আগে এখানে খুব অনেক বেশি সময় লাগতো, কিন্তু এই রাস্তাটা হয়ে যাওয়াতে খুব কম সময় লাগছে। এতে চাইনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ তারা জানে যদি চাইনা অ্যাটাক করে, তো ইন্ডিয়াও এবার কিন্তু অ্যাটাক করতে পারবে খুব সহজেই। যদি এই এয়ারবেস সঠিকভাবে যদি কার্য চালনা শুরু করে দেয়,
তবে চাইনা যখন অ্যাটাক করবে ইন্ডিয়াও কিন্তু অ্যাটাক শুরু করে দেবে খুব ভালো মতো করে। এটা কিন্তু চাইনাদের একটা বড় টেনশন। আর রিসেন্ট যে ক্লাসটা ঘটে, মানে কোন ঘটনাটা হওয়ার সাথে সাথে ক্লাসটা ঘটে সেটাও আমি বলার চেষ্টা করি। এই যে রাস্তাটা যেটা রয়েছে, এই রাস্তা থেকে একটা শাখা বার করা হচ্ছিল, এই শাখাটা বার করে যে গালওয়ান যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্ট পর্যন্ত মোড়ানো হচ্ছিল। অবশ্যই এলএসির বাইরে যাচ্ছিল না, এলএসির ভিতরেই করছিল, কিন্তু এটা চাইনারা মেনে নেবে না। চাইনা বলছে আরে তোমরা এই পর্যন্ত নিয়ে চলে আসছো, তোমাদের তো খুব বড় সাহস। ভেবে দেখো যে আমরা আমাদের নিজের এরিয়াতে রাস্তা বানাচ্ছি, এতে হচ্ছে ওরা অবজেকশন জানাচ্ছে। তোমাদের আরও ইনফরমেশন জানা উচিত যে চাইনারা আমাদের এরিয়া যেটা ইললিগালিভাবে দখল করে রয়েছে, এই আকসাই চীনে কী করেছে, রাস্তা বানিয়ে রেখেছে, তখন তো আমরা অবজেকশন জানাইনি। ওরা কি করেছে, যখন আমাদের পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছিল তখন তারা রাস্তার বিভিন্ন অংশ বানিয়েছে, লুকিয়ে লুকিয়ে বানিয়েছে, যখনই তারা সুযোগ পেয়েছে তখনই তারা রাস্তা বানিয়েছে। আজ আমরা যখন রাস্তা বানাতে যাচ্ছি তখন তারা অবজেকশন জানাচ্ছে। আর আমরা তো আমাদের জন্মভূমিতে, আমাদের মাতৃভূমিতে রাস্তা বানাচ্ছি, ওদের কি প্রবলেম? ওরা এটা ভাবছে, ওরা এটা ভয় পেয়ে যাচ্ছে যদি এই রাস্তা বানানো হয়ে যায়, ওরা অ্যাটাক করলে আমরাও কিন্তু অ্যাটাক করতে পারবো। ওরা সেই ভয়ে আজ হচ্ছে কমপ্লেন করছে, ওরা সেই ভয়ে বিভিন্ন স্ট্র্যাটেজি নিচ্ছে, বিভিন্ন ধমকি দিচ্ছে। তারা এইখানে সেনা মোতায়েন করে দিচ্ছে, এখানে তারা তাঁবু লাগিয়ে দিচ্ছে, যাতে ভাবে যে ইন্ডিয়া ভয় পেয়ে যায় আর রাস্তা বানানো স্টপ করে দেয়। ওরা ভাবছে এখন 1962 সাল যা বলবে সেটাই হবে, কিন্তু জানে না এরা যে এই রাস্তা তৈরির জন্য, এই রাস্তা তৈরির জন্য হচ্ছে এই রাস্তা তৈরির জন্য আরও বেশি পরিমাণে সৈনিক এখানে ডাকা হয়েছে, যাতে রাস্তা আরও তাড়াতাড়ি কমপ্লিট হয়। এটা 1962 সালের নয়, এটা 2020 সাল। 1962 সালও যদি চাইতাম আমরা, যদি সঠিক নীতি হতো, তবে কিন্তু হচ্ছে হয়তো আমরা আজ হারতাম না, এই মাতৃভূমি কিন্তু যেত না। সুতরাং আমরা বুঝতেই পারছি যে একটু সাবধানে সমস্ত কিছু। তো যাই হোক, এই যে রাস্তার কথা যেটা বলা হচ্ছে, এইটাই হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে স্ট্র্যাটেজিক রোড। স্ট্র্যাটেজিক রোড কাকে বলে আমি পরবর্তী সময় কখনো বলবো। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক রোড, যে রাস্তার কথা বলা হচ্ছে। আর এটা তো বললাম যেটা এয়ারবেস কথা, যেটা হচ্ছে দৌলত বেগ ওল্ডি যেটা। তো এই এয়ারবেস, আরও আর একটা জিনিস বলি, এই যে রাস্তাটা এটা খুব ইম্পর্ট্যান্ট কেন হয়েছে। এই যে দৌলত বেগ ওল্ডি রয়েছে, আর এটা রয়েছে আমাদের সিয়াচেন। সিয়াচেন জানি আমরা, আর সিয়াচেন কিন্তু টোটালি ইন্ডিয়ার কন্ট্রোলে, আর এটা কিন্তু ইন্ডিয়ার আন্ডারে ছিল না। ইন্ডিয়া বিভিন্ন অপারেশনের মাধ্যমে সিয়াচেনকে ছিনিয়ে নিয়েছে, এটা কিন্তু দখল করে নিয়েছিল। এই অপারেশনের মাধ্যমে মানে হচ্ছে সুন্দর অসাধারণ বীরত্বের সাথে এই জিনিসটা কিন্তু আবার ইন্ডিয়া ফেরত এনেছে। তা যাই হোক, এর সম্পর্ক পরবর্তী কোনো সময় বলা যাবে। আর এই সিয়াচেন এত উচ্চতম যে এখান থেকে যুদ্ধ করা খুব ইজি, মানে আশেপাশে মানে উচ্চতম, আর এই অংশটা আমাদের দখল। আর এখানে পর্যটন কেন্দ্রও মোটামুটি বলতে পারো করা হয়েছে। তো এখান থেকে সিয়াচেনে যাওয়াও খুব ইজি, এটাও একটা ইম্পর্টেন্ট। আর সিয়াচেনে এটা মানে সিয়াচেনে যাতে আমাদের সৈনিকরা থাকে, কারণ কি হতেই পারে পাকরা সেখানে অ্যাটাক করতে পারে, আবার হতেই পারে চায়নারা অ্যাটাক করতে পারে, সেই কারণে আমাদের সেখানে সৈন্য থাকা উচিত। আর তার জন্য ট্রান্সপোর্ট ব্যবস্থা কিন্তু খুব ভালো হওয়া উচিত। এই কারণে এই রোডটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর এই রোডকেই থামাতে চাইছে কারা? চায়না। চলে আসি পরের পয়েন্টে। আরও একটা ইম্পর্টেন্ট একটা বিষয় সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে প্যাংগং লেক। প্যাংগং লেক সম্পর্কে, এটা সম্পর্কে জানতে হবে। এই যে তোমরা রেখা যেটা দেখতে পাচ্ছ, তো এই রেখাটা কিন্তু এলএসির রেখা নয়, এলএসির রেখা নয়, যেটা চায়না যে দখল করে রয়েছে এটা সেই রেখা নয়। ছোটোবেলায় যেটা আমরা আঁকতাম সেই রেখা এটা, ছোটোবেলায় যেটা আঁকতাম সেটা। তাহলে এলএসিটা কোথা দিয়ে যাবে? মোটামুটি এরকমভাবে এলএসিটা গেছে ধরে নাও। তো এই যে প্যাংগং লেক যেটা রয়েছে, এই প্যাংগং লেকের অবস্থানটা একটু দেখার চেষ্টা করো। এটা ইন্ডিয়ার মধ্যে একটু কম, আর চায়নার মধ্যে এই অংশটা বেশি গেছে। এটা মোটামুটি একটা ওভারভিউ দিলাম। কেন এটা বলছি এর পরের পয়েন্টে বুঝতে পারবে। তোমরা 8 ফিঙ্গার নামে একটা কথা শুনেছো, বারবার 8 ফিঙ্গার 8 ফিঙ্গার 8 ফিঙ্গার নামে একটা কথা শুনেছো, সেটাকেই বোঝানোর চেষ্টা করব। এই যে প্যাংগং লেক দেখতে পেয়েছো তোমরা, প্যাংগং লেক, যেটা তোমাকে এই যে বলছিলাম, প্যাংগং লেক এখান থেকে শুরু হয়ে এত কিলোমিটার, প্রায় ভারতে 600 এরকম কিছু মানে গেছে, আর বাকি বেশিরভাগ অংশই কিন্তু গেছে চায়নার মধ্যে। তো এই যে প্যাংগং লেক যেটা রয়েছে, এই প্যাংগং লেকের আশপাশ দিয়ে দেখা হচ্ছে 8 ফিঙ্গার গঠিত হয়েছে। আমি সব বলছি ধীরে ধীরে। 8 ফিঙ্গারটা কী জিনিস? 8 ফিঙ্গার আগে বোঝো, 8 ফিঙ্গারের ব্যাপারটা কি। এই যে দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখো গাঁটগুলো, এই গাঁট একটা উঁচু, তারপর আবার নিচু, এই উঁচু আবার নিচু, উঁচু নিচু উঁচু নিচু, এই যে 8গুলোকেই বলা হচ্ছে ফিঙ্গার। 8 ফিঙ্গার, এই যে গাঁটগুলোকেই বলা হচ্ছে 8 ফিঙ্গার, মানে এগুলো কি উঁচু থাকে। দেখো ভালো করে, এই যে 1 নাম্বার যেটা দিয়েছে, এই 1 নাম্বার এটা উঁচু অংশ, আর এই অংশটা আবার আর একটু ভালো করে বলে দিই, এই অংশটা এক জায়গায় উঁচু আবার নিচু, উঁচু নিচু উঁচু নিচু। এই অংশটা এমনই মানে ভয়ানক সিচুয়েশন, যেখানে আমাদের ভারতীয় সেনারা যেখানে রয়েছে, যেখানে পেট্রোলিং করছে, যাতায়াত করছে, মানে আমাদের শুধুমাত্র মাতৃভূমিকে রক্ষা করার জন্য। তো এই অংশগুলো উঁচু, আবার দেখো এই অংশটা নিচু, উঁচু নিচু। তা এখানে দেখো টোটালি কটা রয়েছে? 8খানা ফিঙ্গার রয়েছে। এটা কার
অনুসারে রয়েছে দেখো প্যাংগং লেক অনুসারে, মানে প্যাংগং লেকের বরাবর রয়েছে, প্যাংগং লেকের বরাবরে এটা রয়েছে। তো এই কারণে প্যাংগং লেকটা আমি দেখানোর চেষ্টা করলাম। এবার বোঝার চেষ্টা করি যে চায়না কি বলছে আর ইন্ডিয়া কি বলছে। তোমরা যে এলএসির যেটা দেখতে পেলে কিছুক্ষণ আগে, এলএসি দেখতে পেলে, আর একবার দেখাই তোমাদেরকে এলএসির ব্যাপারটাকে। এই যে এলএসি তোমরা দেখতে পেয়েছো, এই রেখাটা এলএসি, এটাই তো যে চায়না দখল করে নিয়েছে এই অংশটা, আর এটাই তো এলএসি। এবার দেখো ঘটনা কি ঘটছে। এটাকেই যখন জুম করা হয়েছে, এটা হচ্ছে এলএসির দাগ। এই যে ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এলএসির দাগ। এবার এই এলএসির দাগকে চায়না বলছে আমি এটাকে মানবো না, চায়না বলছে এটাকে আমি মানবো না, আমার অরিজিনাল এলএসি হচ্ছে এই পর্যন্ত। চায়না বলছে অরিজিনাল এলএসি নাকি এই পর্যন্ত, কিন্তু অরিজিনাল এলএসি তো এই পর্যন্ত। ভেবে দেখো, চায়না আমাদের এলাকা তো, আমাদের মাতৃভূমিকে তো ইললিগালিভাবে তো দখল করেই ছিল 1962 সালে। আবার এখন বলছে না এই এলাকা নয়, এই এলাকা তো আমাদের ছিলই, এখন এই এলাকাও হচ্ছে আমাদের। বুঝতে পারছি ব্যাপারটা। এবার চলে আসি পরেরটা, আরেকটু ভালো করে বুঝবে। আমি যেটা ফিঙ্গারের কথা বললাম তোমরা এই ইমেজের সাহায্যে বুঝতে পারবে। দেখো একটু পাহাড়ের মতো উঁচু জায়গা, আর এখান থেকে নিচু জায়গা, বুঝতে পারছি, এটাই হচ্ছে এই ব্যাপারটা। এবার দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ চায়না ক্লেমস টিল হিয়ার, মানে চায়না বলছে এই পর্যন্ত নাকি ওদের এরিয়া, কিন্তু অরিজিনালিতে নয়, অরিজিনালিতে হচ্ছে এই পর্যন্ত। ইন্ডিয়া বলছে অরিজিনালিতে এই পর্যন্ত। তো এই যে এই অংশটা নিয়ে ডিসপিউট চলছে আর কি। তো চলে আসি এবার আসল জায়গাতে, যে কোন জায়গাতে আঘাতটা হয়েছিল, কোন জায়গাতে আমাদের এই রিসেন্ট যে ক্লাশ হলো, যেখানে আমাদের 20 জন বীর সৈনিক যেখানে মারা যায়, আর কিভাবে তাদেরকে মেরেছিল চাইনিজ সৈনিকরা, সেটাকেও আমরা দেখব, আর তার বিপক্ষে কি হয়েছিল সেটাকেও দেখার চেষ্টা করব। তো এটা চলে আসে এইটা। তো পেট্রোল পয়েন্ট 14 নাম তোমরা শুনেছো। এই যে রেড কালার যেটা রয়েছে থাকা বলা হয় পেট্রোল পয়েন্ট 14, PP14। এইখানে ক্লাসটা হয়েছিল, এটাই হচ্ছে অরিজিনাল জায়গা। আর এই যে রেড কালারের যে দাগটা দেখতে পাচ্ছ, রেড লাইন, সেটাই হচ্ছে এলএসি। ভেবে দেখো এলএসির ভিতরে চলে এসছে ওরা, এলএসির ভিতরে চলে এসেছিল। ঘটনাটা কি একটু বলার চেষ্টা করি। ওরা এলএসির না ভিতরে চলে এসছে চাইনিজরা, ওদের মাথা এত খারাপ হয়ে গেছে, ওরা এলএসির ভিতরে চলে এসছে। আর তখন মানে কি হয়েছে, ইন্ডিয়ার সৈনিকদের সাথে ওদের খুব গরমাগরমি হয়ে গেছে, খুব টেনশন চলে এসছে। তো ব্যাপারটা খুব গরম হয়ে গেছে। তখন কি করলো, ইন্ডিয়ান আর্মির যারা হেড রয়েছে আর চাইনিজ আর্মির হেড, ওরা হচ্ছে বসে মিটিং করলো। মিটিং করে এটাই ডিসিশন নিল, চাইনিজ যে সৈনিকরা রয়েছে ওরা নিজেদের জায়গায় ফেরত চলে যাবে, মানে এলএসির বাইরে ওরা এলএসির নিজেদের এরিয়াতে ওরা চলে যাবে। তো যথারীতিভাবে এটাই ডিসিশন হয়। এবার তার পরের দিন বা সেই দিন রাতে কি করলো, ইন্ডিয়ান সৈনিকরা জাস্ট দেখতে গেল, ওখানে দেখতে গেছিল যে চাইনিজ সৈনিকরা গেছে তো নাকি যায়নি, কারণ ওদের তো নেচার তো খুব একটা ভালো নয়। এর আগেও এই জিনিস প্রমাণ পাওয়া গেছে ওদের নেচার কতটা খারাপ, যে ওরা বলেছে আমি চলে যাব কিন্তু ওরা যায়নি। তো ওরা যখন দেখতে গেছে যে হচ্ছে গেছে কিনা, এলএসির বাইরে বেরিয়েছে কিনা, তখন দেখছে ওরা বাইরে বার হয়নি। তা বাইরে বার হতো দূরের কথা, তারা আরও ঘাঁটি গাড়ছে ভালো করে, বেশি করে, আর তারা অ্যাটাক করার জন্য রেডি হতো। তো ইন্ডিয়ান সৈনিকরা যখন গেছে ওখানে, তখন হঠাৎ করে তারা কি করে, অ্যাটাক শুরু করে দেয়। হঠাৎ করে তারা অ্যাটাক শুরু করে, আর তারপরেই শুরু হয়ে যায়। আমি এটা একটা দিয়েছি আর কি, আর্টিকেল থেকে কেটে দিয়েছি যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। তো হঠাৎ করে তারা অ্যাটাক শুরু করে দেয়, বুঝতেই পারছো, অন্ধকারের সময় হঠাৎ করে একটা অ্যাটাক শুরু করে। এখানে আরও ভালো করে বুঝাই তোমাদের, এই হচ্ছে চাইনিজ সৈনিক। এবার দেখো ওদের হাতে অস্ত্রটা কি, আরও আরেকটা জিনিস বলে দিই, এদের হাতে অস্ত্র দেখো, বন্দুক কিন্তু ছিল না, না ভারতীয়দের হাতে বন্দুক, না এদের হাতে বন্দুক। কারণটা কি সেটাও বলি। ইন্ডিয়া আর চায়নার মধ্যে একটা চুক্তি আছে, যারা যখনই পেট্রোলিং করা হবে, পেট্রোলিং মানে যখনই বর্ডার এলাকাতে ঘুরবে সৈনিকরা, তখন কিন্তু তাদের হাতে কোনো বন্দুক থাকবে না। তো সেই জিনিস মানা হয়েছিল অবশ্যই, কিন্তু চাইনিজ সৈনিকরা তারা কি করেছিল, লোহার রড নিয়েছিল, আর তার উপরে দেখো এই যে পিন বা পেরেক তোমরা দেখতে পাচ্ছ, এই পেরেকগুলো বসিয়ে হঠাৎ করে ভারতীয় সেনাদের উপরে কিন্তু অ্যাটাক করে, হঠাৎ করে ভারতীয় সৈন্যদের উপরে অ্যাটাক করে। এই যে তোমরা দেখতে পাবে, এটাও একটা আর্টিকেল, মানে নিউজ পেপারের একটা আর্টিকেল, যার ছবি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর এতে হঠাৎ আক্রমণ, শুধুমাত্র এটা নয়, এই যে পাথর দেখতে পাচ্ছ, পাথর ছুঁড়েও তারা কিন্তু অ্যাটাক করেছিল, এতে আমাদের 20 জন বীর সৈনিক তাতে মারা যায়। কিন্তু এটা ভেবো না আমাদের বীর সৈনিক মার খেয়ে, আমাদের বীর সৈনিক ভয়ে পালিয়ে এসেছিল, তারা তার জবাব দিয়েছিল সঠিকভাবে। এটা বলা হয় যে আমাদের 20খানা সৈনিক মারা গেছিল, কিন্তু ওদের তার ডবলেরও বেশি সৈনিক কিন্তু মারা গেছে, ডবলেরও বেশি সৈনিক। আমি যুদ্ধর কথা কোনো কিছু বলছি না, কিন্তু যখন আমি যুদ্ধকে সাপোর্ট করছি না, কিন্তু যখন চাইনিজরা বা অন্য কোনো লোকেরা আমাদের মাতৃভূমিতে আসবে, আমাদের মাকে আঘাত করবে, আমাদের অংশ দখল করে নেবে, আমাদের বীর সৈনিককে যখন তারা আঘাত করবে, তখন কিন্তু তাদেরকে ছাড়া যাবে না।
আর তারই রিটার্ন দিয়েছে আমাদের বীর সৈনিকরা। এটা বলা হয় যে তারা নাকি বুলেট প্রুফ মানে বিভিন্ন ধরনের জিনিস তারা গায়ে দিয়ে এসেছিল, তো এতে তাদের আঘাত কিছু হচ্ছে, এটা বলা হয় ভারতীয় সৈনিকরা বীরত্বের সাথে তাদের মাথা ঘুরিয়ে তাদেরকে হচ্ছে মেরে দেয়। তো যাই হোক, এই ঘটনা ঘটে, আর এটা তোমাদেরকে রিপোর্টটাও দেখিয়ে দিই তোমাদেরকে, যে বলা হয় যে 20 জন ইন্ডিয়ান আর্মি মারা গেছে, তার সাথে সাথে মোর দ্যান টুয়াইস মারা গেছে কোথায়, চাইনিজ আর্মি। বুঝতে পেরেছি। আর এটা তো চাইনিজ সরকার তো কখনো স্বীকার করবে না, কারণ ভেবে দেখো চাইনিজ সরকার কি এখনো পর্যন্ত এটা স্বীকার করেছে যে করোনা ভাইরাসে তাদের কতজন আহত বা নিহত হয়েছে? এটা কি কেউ বলেছে? এখনো পর্যন্ত স্বীকারই করেনি। অরিজিনাল ডেটা তারা কোনোদিনও বলবে না। তো আরও এই যে ছবিটা রয়েছে, আরও এখানে দুই একটা পয়েন্ট বলার চেষ্টা করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে রয়েছে গালওয়ান রিভার বলে, দেখো একটা পয়েন্ট করা আছে গালওয়ান রিভার, এই যে। আর এই রিভারটা হচ্ছে এই যে রিভারটা গালওয়ান রিভার দেখতে পাচ্ছি, গালওয়ান রিভার। আর এই যে একটা রিভার দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে শায়ক রিভার, ওই যে শায়ক প্লেস, তার পাশ দিয়ে শায়ক রিভার। তারপরে দেখো যে রাস্তাটার কথা বলছিলাম, এই যে দেখতে পাচ্ছ একটা রাস্তা, এইটাই হচ্ছে সেই রাস্তাটা, এই যে সেই রাস্তাটা ডারবাক ডিবিও রোড। বুঝতে পেরেছি, এটা হচ্ছে সেই রাস্তা। আর এইটাই হচ্ছে এই পেট্রোল পয়েন্টের, এই যে গালওয়ান রিভার আর শায়ক নদী এইখানে এসে তারা মিলিত হয়েছে। আর এই যে পেট্রোল পয়েন্ট 14, এখানে যখন ভারতীয় সৈনিকদের মেরেছিল, অনেক সৈনিক তারা এখানে পড়ে গেছিলো, আর এই জল দিয়ে বাহিত হয়ে তারা এইখানে পড়ে চলে এসেছিলো, বডি তাদের এখানে চলে এসেছিলো, এখান থেকে অনেকজনের বডি উদ্ধার করা হয়। তো সেই সমস্ত বীর সৈনিকদের একদম মন থেকে সম্মান জানিয়ে, যাদের জন্য আমরা এখনো পর্যন্ত স্বাধীনভাবে রয়েছি, যাদের জন্য স্বাধীনভাবে কাজকর্ম করছি, স্বাধীনভাবে নিজের মন্তব্য প্রকাশ করছি, তাদেরকে সম্মান জানিয়ে আজকের রিপোর্ট রাইটিংটা আমরা শুরু করি। তো সবার প্রথমে আমরা যেদিকে যাব পয়েন্ট, আর পয়েন্টে আমরা জানি যে পয়েন্টের পড়তেই আমাদের কী কী জিনিস রেডি করতে হবে। ওপেনিং প্যারাগ্রাফ, বডি আর কনক্লুডিং পার্ট খুব সুন্দর করে, এমন নয় যে রাফ ড্রাফটিং করব। রাফ ড্রাফটিং আমি তখন করিয়েছিলাম যখন আমি 1 নম্বর রিপোর্ট রাইটিং 2 নম্বর রিপোর্ট রাইটিং করছিলাম। 9-10-এর পর থেকে আর রাফ ড্রাফটিংয়ের কেস আমাদের আসবেই না। জাস্ট কোশ্চেনের মধ্যেই, পয়েন্টের মধ্যে রাফ ড্রাফটিংয়ে কোনটা কোথায় বসবে সেটা আমরা করে নেবো। তো শুরু করি বোঝার চেষ্টা, কোনটা ওপেনিংয়ে যাবে, বডিতে যাবে আর কনক্লুডিং পার্টে যাবে, ভালো করে বোঝার চেষ্টা করো। আর দেখো টোটাল ব্যাপার এবার কত ইজি হয়ে যাবে। তো 20 ইন্ডিয়ান পার্সোনেল ওয়্যার কিল্ড, মানে 20 জন সৈনিক মারা গেছে, ভারতীয় সৈনিক ক্লাশেস উইথ চাইনিজ ট্রুপস অন মানডে নাইট। কার সাথে ক্লাশ হয়েছে, সংঘর্ষ হয়েছে? চাইনিজ ট্রুপদের সাথে। ট্রুপ মানে সৈনিক। তো চাইনিজ ট্রুপদের সাথে সংঘর্ষ হয়েছে কখন? মানডে নাইটে। আচ্ছা, খুব ভালো কথা। তারপরে চলে আসি, চাইনিজ ট্রুপ ডিড নট মুভ ব্যাক। চাইনিজ ট্রুপ পেছনে হাঁটেনি। আচ্ছা, তার মানে বুঝতে পারছি এটা তো বডিতে খুব একটা সুইটেবল হবে না। প্রথম লাইনে চলে আসি। প্রথম লাইনে এটুকু বলছে যে 20 জন মারা গেছে, আর ক্ল্যাশ হয়েছে কাদের সাথে? চাইনিজ ট্রুপদের সাথে। কখন হয়েছে? হোয়েন? মানডে নাইটে। তাহলে প্রথমটাই আমার ওপেনিং প্যারাগ্রাফকে বুঝিয়ে দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। এরপরে চলে আসবো রিজন। দেখো সেকেন্ড লাইন বলছে হোয়াই, কি ঘটেছে, কেন হয়েছে এরকম, কেন মারা গেছে, কেন ক্লাশ হয়েছে সেটা। চাইনিজ ট্রুপ ডিড নট মুভ ব্যাক, চাইনিজ ট্রুপ পেছনে হাঁটতে রাজি ছিল না। তারা কি বলেছিলাম, তারা ওই 14 নম্বর পেট্রোলিং পয়েন্টেই ছিল। তো চাইনিজ ট্রুপরা পেছনে হাঁটতে রাজি ছিল না। স্টার্টেড অ্যাটাক দ্য ইন্ডিয়ানস, তারা শুরু করেছিল ইন্ডিয়ানদের অ্যাটাক করা। কিসের সহিত? স্টিকের সহিত, স্টোনের সহিত, ক্লাবস র্যাপড ইন বারবেট ওয়্যার। তাহলে আর কিসের সহিত? মানে লাঠির সাথে, পাথরের সাথে, আর ক্লাবস র্যাপড মানে জড়ানো। কি দ্বারা জড়ানো? বারবেট মানে হচ্ছে কাঁটাতার মানে তার যার উপরে পেরেক রয়েছে, যেটা তোমাদেরকে বলেছিলাম। একটু দেখাই তোমাদেরকে ব্যাপারটা, এই যে এই রকম ব্যাপারটা। তো এইগুলো দ্বারা কি করেছিল? তারা অ্যাটাক করেছিল। নো ফায়ারিং, কিন্তু কোনো ফায়ারিং হয়নি। এরপরে দেখা যাক, চাইনিজ ফরেন মিনিস্ট্রি অফিসিয়ালস ওয়্যার সাইলেন্ট। আচ্ছা, আমি দেখতে পেলাম যে রিজনটা এই পর্যন্তই কমপ্লিট হয়ে গেল, আর কি ঘটনা ঘটেছে সেটা এই দুটো লাইনেই কমপ্লিট হয়ে গেল, তাই এখানে আমি বডি দেবো। এরপরে চাইনিজ গভর্নমেন্ট কি বলছে দেখা যাক। চাইনিজ ফরেন মিনিস্ট্রি অফিসিয়ালস ওয়্যার সাইলেন্ট, তারা চুপ হয়ে রয়েছে, তারা কোনো মন্তব্য করছে না। কোনো কি ড্যামেজ হয়েছে বা কি ড্যামেজ হয়নি, তারা কি মন্তব্য করবে? করোনা ভাইরাসে মন্তব্য করেছিল, কতজন নিহত হয়েছে, কিভাবে স্প্রেড করেছে, বলেছিল কিচ্ছু বলেনি। সঠিক ইনফরমেশন তারা দেবে না, কারণ তারা নিজেদের দেশ সম্পর্কে কখনো খারাপ কিছু বলবে না, তারা সবসময় ভালো জিনিসই বলবে। এটাও জানি তো তারা মিডিয়াতে প্রচুর
টাকা দেয় শুধুমাত্র তাদের যে আর্মি রয়েছে, তাদের যে এই যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেইগুলোকে শুধু বাড়িয়ে বলার জন্য প্রচুর প্রচুর টাকা তারা ইউজ করে। বিভিন্ন মিডিয়া, তাদের এখানে ফেসবুক এই সমস্ত জিনিস চলে না, কিন্তু পাকিস্তান আরও বিভিন্ন যে সমস্ত দেশ রয়েছে তাদের মিত্র দেশ, সেখানে বিভিন্ন কিছু প্রচার করে, মিথ্যা কিছু প্রচার করায়। তো এরকম যে এটাই প্রচার করে যে চাইনিজ যে আর্মি রয়েছে তারা সব থেকে হাই, তাদের উপরে আর কেউ নেই, তাদের যে আর্মি, গ্রাউন্ড আর্মি যারা রয়েছে তারাই সংখ্যায় সব থেকে বেশি। এই জিনিসগুলোকে তারা কি করে প্রচার করতে থাকে টাকার বিনিময়ে। তো তারা নিজের কখনো হচ্ছে খারাপ করবে না, খারাপ বলবে না যে তার এত ক্ষতি হয়েছে বা এটা কিছু। তো সেটাই এটা বলেছে। চাইনিজ ফরেন মিনিস্ট্রি অফিসিয়ালস আর সাইলেন্ট, চায়না অ্যান্ড ইন্ডিয়া হ্যাভ এগ্রিড টু রিসলভ দ্য বাইল্যাটারাল ইস্যু। আর চায়না আর ইন্ডিয়া এখন কি করেছে, এগ্রি হয়েছে কি করতে, রিসলভ করতে, সলিউশন আনতে, যে এই বাইল্যাটারাল মানে দ্বিপাক্ষিক যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলিউশন করতে। তো বুঝতেই পারলাম শুরুটা ওপেনিং, তারপরে বডি, আর লাস্টের এটা হয়ে গেল আমাদের কনক্লুডিং পার্ট। তো চলে আসি আমাদের প্যারাগ্রাফের দিকে। তো আমি এখানে হেডিং করেছি ইন্ডিয়া চাইনা ক্লাশ বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট, আর এখানে প্লেস দিয়ে দিয়েছি আর ডেট দিয়েছি। দেখো এখানে কোনো রকম ডেট কিন্তু মেনশন ছিল না, তাই আমি আজকের ডেটটাই এখানে মেনশন করেছি। প্লেস কোনো কিছু প্লেসের বলে সম্পর্কিত নেই, এখানে কোনো কিছু বর্ণনা করা নেই যে তুমি এইখানকার রিপোর্টার বা কোনো কিছু, তাই আমি কি করেছি নর্মাল প্লেস দিয়ে দিয়েছি। তো শুরু করা যাক। 20 ইন্ডিয়ান পার্সোনেল including a colonel, were killed in violent clashes with Chinese troop on Monday night. বুঝতে পেরেছি। তো এটা বোঝার চেষ্টা করি, এখানে যেটা ছিল 20 জন মারা গেছে, কার সাথে ক্লাশ হয়েছে, চাইনিজের সাথে, কবে হয়েছে সেটা। আর এই দেখো টোটাল ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। 20 ইন্ডিয়ান পার্সোনেল ইনক্লুডিং আ কর্নেল ওয়ার কিল্ড ইন ভায়োলেন্ট মানে খুবই ভয়ানক ক্ল্যাশ, খুব ভয়ানক সংঘর্ষে, কার সাথে, উইথ চাইনিজ ট্রুপ, কখন, অন মানডে নাইট। বুঝতে পেরেছি। আচ্ছা কোথায় হয়েছে সেটাকেও অ্যাড করে দিই, ওপেনিং প্যারাগ্রাফে যদি কোথায় হয়েছে সেটা অ্যাড করে দিই, মাত্রাটা আরও ভালো হয়ে যাবে। অ্যালং দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা ভিতর দিয়ে দাগ টানা হয়েছিল, ভিতরের দাগটা, মানে যেটা অরিজিনাল দাগ ছোটোবেলায় শিখেছি সেটা নয়, ভিতরের দাগ 1962 সালের পরে। ইন লাদাখ নাইট যেহেতু এখানে দিয়ে দিয়েছে আর নাইট দেওয়ার দরকার নেই। দ্য বিগেস্ট মিলিটারি কনফ্রন্টেশন ইন ওভার 5 ডিকেডস, তাহলে এটাই ছিল সব থেকে বড় দ্বন্দ্ব, এই যে 5 দশক ধরে এটাই ছিল সব থেকে বড় হচ্ছে দ্বন্দ্ব। তো বুঝতে পারলে ওপেনিং প্যারাগ্রাফটা যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো, এটুকু এনাফ। মানে সামনের যে রিডার রয়েছে সে যদি এটুকখানি পড়ে তার মনের মধ্যে অনেক কিছু ইনফরমেশন চলে আসবে। কতজন মারা গেছে, কার সাথে ঝামেলা হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, আর এটাই ছিল 5 দশকের মধ্যে সব থেকে বৃহত্তম সংঘর্ষ। তো ওপেনিং প্যারাগ্রাফ এনাফ। এবার চলে আসবো বডিতে কি বলেছে, রিজনটা দেব। তো চাইনিজ ট্রুপরা কি করেছে, পেছনে হাঁটতে রাজি ছিল না, তারা অ্যাটাক করেছে ইন্ডিয়ানদের উপরে, আর কোনো ফায়ারিং হয়নি। চলো এই ব্যাপারটাকে লিখি। তো শুরুতেই যে চায়না মুভ করেনি, তো চায়না মুভ করেনি মানে কি, তো শুরুতে তো কিছু দিতে হবে যে আগে তাদের মধ্যে কোনো একটা এগ্রিমেন্ট হয়েছে মুভ করার, চাইনিজ ট্রুপরা মুভ করার জন্য বা ইন্ডিয়ান সৈনিকরা পেছনে হাঁটার জন্য, এরকম কিছু তো একটা এগ্রিমেন্ট হয়েছে। তো আগে সেই ব্যাপারটাকেই আমি লেখার চেষ্টা করেছি, দেখো তবেই তো কোহেসিভনেস বজায় থাকবে। তো সেইটাকে দেখো, আফটার ইন্ডিয়া অ্যান্ড চায়না হ্যাড এগ্রিড দ্যাট চাইনিজ ট্রুপস উড ফার্দার ডিসএনগেজ অ্যান্ড রিটার্ন টু দেয়ার টেরিটরি। ভালো করে বোঝো, আফটার ইন্ডিয়া অ্যান্ড চায়না হ্যাড এগ্রিড মানে কি, চায়না আর ইন্ডিয়া একটা এগ্রিমেন্ট করেছিল, রাজি হয়েছিল, দ্যাট যে চাইনিজ ট্রুপ উড ফার্দার ডিসএনগেজ অ্যান্ড রিটার্ন টু দেয়ার টেরিটরি। যে এগ্রিমেন্টটা হয়েছিল সেই এগ্রিমেন্টটা বলা ছিল চাইনিজ ট্রুপরা কী করবে, রিটার্ন করবে তাদের টেরিটরিতে, তাদের নিজস্ব এলাকাতে। বাট কিন্তু চাইনিজ ট্রুপ ডিড নট মুভ ব্যাক, কিন্তু তাই চাইনিজ ট্রুপ কিন্তু কি করেনি, সেখানে পিছু হাঁটেনি। এবার দেখো যে কোহেসিভনেসটা বজায় থাকলো কি থাকলো না, বুঝতে পারছি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে হবে, কোহেসিভনেসে যেন কোনো জায়গায় প্রবলেম না থাকে। এবার দেখা যাক, এবার লাঠি দিয়ে মারবে, সেখানেও আমি আর একটা জিনিস অ্যাড করে দিচ্ছি। দেখো, এ পেট্রোল টিম অফ দ্য ইন্ডিয়ান আর্মি লেড বাই, একটা পেট্রোল মানে বলেছি যারা হচ্ছে প্রদক্ষিণ করে, দেখে যে কোথায় কি প্রবলেম হচ্ছে বা অন্য কোনো প্রবলেম আছে কিনা, পেট্রোল করা। এ পেট্রোল টিম অফ ইন্ডিয়ান আর্মি লেড বাই মানে যে পেট্রোল টিমকে লেড করছিল, নেতৃত্ব দিচ্ছিল, কর্নেল সন্তোষ বাবু,
শুনেছি, প্রত্যেকে নাম শুনেছি আমরা তার। সন্তেশবাবু সেট আউট শুরু করেছিল টু হোল্ড আ ডিসকাশন উইথ দ্য চাইনিজ সাইড। তারা শুরু করেছিল কি, চাইনিজ যে সাইড মানে চাইনিজ যে ট্রুপ রয়েছে তাদের মধ্যে ডিসকাশন শুরু করেছিল, বলছিল যখন পেট্রোলিংয়ের সময় তারা কি দেখতে পেয়েছিল যে তারা এখন ওখানে উপস্থিত, তাই তারা ডিসকাশন শুরু করেছিল যে তোমরা কি করো, পিছু হেঁটে যাও। কিন্তু চাইনিজ রিফিউজ টু মুভ ব্যাক, কিন্তু চাইনিজরা কি করেছিল, রিফিউজ করেছিল, মানে প্রত্যাখ্যান করে দিয়েছিল, সব পাস্ট টেন্সে আছে। চাইনিজরা কি করেছিল, রিফিউজ করেছিল টু মুভ ব্যাক, পেছনে হাঁটার জন্য সে কি করলো, মানা করে দিল। অ্যান্ড ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে এগ্রিভেটেড দ্য সিচুয়েশন, এবং ইচ্ছাকৃতভাবে যে সিচুয়েশনটা ছিল তাকে উত্তেজিত করে দিল, সিচুয়েশনকে উত্তেজিত করে দিল। দে স্টার্টেড টু অ্যাটাক দ্য ইন্ডিয়ান, তারা শুরু করলো ইন্ডিয়ানদের উপর অ্যাটাক। তারা মানে বুঝতে পেরেছি কারা, চাইনিজরা। কিসের দ্বারা, উইথ স্টিক। এবার দেখো এই যে স্টিক যেটা ছিল সেইটা আমি অ্যাড করলাম। তো মিডিলের দুটো লাইন দেখো কোহেসিভনেস কি সুন্দরভাবে বজায় রাখছে। এই জিনিসগুলোকে আমি বারবার করে রিপিট করছি, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হিডেন মার্কস কিন্তু এখান থেকেই আসবে। তো চাইনিজরা কি করলো, অ্যাটাক করলো ভারতীয়দের উপরে স্টিকের সাথে, স্টোনের সাথে, আর ক্ল্যাব র্যাপড ইন বারবার ওয়ার্স। ভেবে দেখো এই জিনিসের সাথে তারা অ্যাটাক শুরু করলো, এই জিনিস দিয়ে তারা অ্যাটাক শুরু করলো। তো যাই হোক, দে স্টার্টেড, এটা তো বললাম। হাউ এভার আর্মি সোর্সেস সেইড দ্যাট, আর্মি সোর্সের থেকে জানা গেছে দেয়ার ওয়াজ নো ফায়ারিং ডিউরিং দ্য ফেস অফ। যখন ফেস অফ হয়েছিল তখন সেই সময় কিন্তু কোনো ফায়ারিং কিন্তু হয়নি। আমি যেটা বলেছিলাম তাদের এগ্রিমেন্ট ছিল যে কোনো অস্ত্র নিয়ে তারা আসবে না, অস্ত্র মানে ফায়ারিং, কোনো অস্ত্র নিয়ে তারা আসবে না যখন পেট্রোলিং করবে। তো এটা হয়ে গেল আমার বডি। এখানে যদি তুমি আরেকটু অ্যাড করতে চাইতে যে চাইনিজ সোলজারও মারা গেছে এতজন, সেটাও তুমি অ্যাড করতে পারতে। তো চলে আসি পরের সেন্টেন্সের পরের দিকে, কনক্লুডিং পার্টের দিকে। কনক্লুডিং পার্টে কি বলছে, চাইনিজ গভর্নমেন্ট সাইলেন্ট। এবার চলো এটার উপরে দেখো কীভাবে লিখি। শুধু এখানে এই পয়েন্টটা দিয়েছে চাইনিজ গভর্নমেন্ট যেটা রয়েছে, ফরেন মিনিস্ট্রি যেটা রয়েছে, সে কী রয়েছে, এখনও পর্যন্ত সাইলেন্ট রয়েছে। এবার দেখো এই লাইনটা লেখার সাথে সাথে আমি আরও একটা লাইন কীভাবে অ্যাড করি। চাইনিজ ফরেন মিনিস্ট্রি অফিসিয়ালস ওয়ার সাইলেন্ট, এই পর্যন্ত দেওয়া ছিল। অন দ্য, কিসের উপরে সাইলেন্ট রয়েছে, অন দ্য ক্যাজুয়ালিটিস সাফার্ড বাই দ্য চাইনিজ ট্রুপ। তাহলে চাইনিজ গভর্নমেন্ট কিসে চুপ রয়েছে, যে চাইনিজ ট্রুপ কী কীভাবে সাফার করছে, আহত কী কীভাবে হয়েছে সেই জিনিসের উপরে। মানে তারা সঠিক জিনিস বিস্তার করছে না, তারা বলছে না আসল কী জিনিস ঘটেছে, তারা স্বীকারই করছে না তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। এবার দেখো বাট, কিন্তু হু সি চিনটাকে দ্য এডিটর অফ দ্য রুলিং কমিউনিস্ট পার্টি গ্লোবাল টাইমসের, তো ভালো করে বোঝো যে ওখানকার সরকার রয়েছে তাদের যে মন্তব্য, তারা যে মন্তব্য করে সেটা প্রকাশিত হয় তাদের যে পেপার গ্লোবাল টাইমসে। আর সেইখানকার যে এডিটর রয়েছে কি নাম, হু সিজিন মন্তব্য করেছে, হু সিজিন টুইট করেছে, কি টুইট করেছে, টু সে বলেছে দ্যাট দেয়ার আর ক্যাজুয়ালিটিস অন চাইনিজ সাইড টু। চাইনিজ সাইডে কি রয়েছে, চাইনিজ সাইডেও কিছু কি ঘটেছে, কিছু আহত হয়েছে, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। দেখো তোমাকে এই টুইটটা আমি দেখিয়ে দিই, এ দেখো হু সিজিন যে টুইটটা করেছে সেটা এখানটায় রয়েছে, দেখে নাও, দেখে নিতে পারবে। এবার চলে আসবো লাস্ট লাইনের দিকে। তো এই লাইনটাও তোমরা বুঝতে পারলে আমি কিভাবে ইউজ করলাম চাইনিজ ফরেন মিনিস্টার। চাইনিজ ফরেন মিনিস্টার তো সাইলেন্ট ছিল, কিন্তু কি হলো, এডিটোরিয়াল মানে যে তো গ্লোবাল টাইমসের যে এডিটর সে কিন্তু কি করেছে, টুইটে এই কথাটা বলেছে। তো সেটাও আমি অ্যাড করে দিলাম। এতে কি হলো, ব্যাপারটা আরও স্ট্রং লজিক্যালি দেখালো, কারণ এটা টোটালি কি ফ্যাক্ট বেসড। আর এটা দেখতে পাচ্ছ তোমরা টুইটটা। লাস্ট লাইনে চলে আসবো, চায়না অ্যান্ড ইন্ডিয়া হ্যাভ এগ্রিড টু রিসলভ দ্য বাইল্যাটারাল ইস্যু। এবার চলো এখানে দেখা যাক কীভাবে লিখেছি। ইন আ স্টেটমেন্ট দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সেইড দ্যাট বোথ সাইড, মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি মানে ইন্ডিয়ার কথা বলছে, সেইড দ্যাট বোথ সাইডস সাফার্ড ক্যাজুয়ালিটিস দ্যাট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড if the agreement arrived earlier was followed by the Chinese side. ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে, কি বলেছে, আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি রয়েছে সে কি বলেছে, বোথ সাইড সাফার্ড ক্যাজুয়ালিটিস, বোথ সাইড দুটো সাইডই, ইন্ডিয়ার চায়না সাইড যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, সেটাকে বন্ধ করা যেত, সেটাকে অ্যাভয়েড করা যেত। ইফ দ্য এগ্রিমেন্ট, যদি যে এগ্রিমেন্টটা অ্যারাইভড আর্লি, যে এগ্রিমেন্টটা আগে এসেছিল, এই যে সেকেন্ড লাইনে যেটা
যেটা বলা হয়েছে সেকেন্ড প্যারাগ্রাফে, যে এগ্রিমেন্টটা করা হয়েছিল সেই এগ্রিমেন্টটাকে যদি মানা হতো, ওয়াজ ফলোড বাই দ্য চাইনিজ সাইড, যদি চাইনিজ সাইড এই জিনিসটাকে যদি ফলো করতো, তবে এই যে ক্যাজুয়ালিটিসটা রয়েছে, এই যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, সেগুলো হয়তো কী করা যেত, অ্যাভয়েড করা যেত, রোধ করা যেত। চায়না অ্যান্ড ইন্ডিয়া হ্যাভ এগ্রিড টু রিসলভ বাইল্যাটারাল ইস্যু থ্রু টক। তাহলে ইন্ডিয়া আর চায়না কী করতে চাইছে, এটাকে রিসলভ করতে চাইছে কিসের দরুন, আলোচনার মাধ্যমে। অ্যান্ড মেনটেনিং, এবং মেনটেন করতে চাইছে পিস অ্যান্ড ট্রাঙ্কুয়ালিটি ইন বর্ডার এরিয়াস, অফিসিয়াল সাইট। এবং কি করতে চাইছে, মেনটেন করতে চাইছে শান্তি কোন এরিয়াতে, বর্ডার এরিয়াতে, এটা অফিসিয়ালরা বলছে। তো আশা করি তোমরা টোটাল ব্যাপারটা বুঝতে পারলে। আর এটা খুব সুন্দর একটা জিনিস ছিল, আর এই টোটাল জিনিসকে আমি লেখার চেষ্টা করেছি বিভিন্ন আর্টিকেল থেকে, যাতে কোনো অংশে কোনো ইনফরমেশনে যাতে ভুল না থাকে। তো যেরকমই আসুক না কেন, ইন্ডিয়ার চায়নার উপরে যদি কখনো ক্লাস আসে, যেরকমই আসুক, আশা করব যে তোমরা লিখতে পারবে। খুব সুন্দর করে প্রত্যেকে প্র্যাকটিস করতে থাকো।